হুদয় গ্রিনের সবার কাছে পোষ্য কুকুরকে ভালো রাখতে গিয়ে পোষ্য কুকুরের ইমেজ যেন নষ্ট না হয়, পূর্ণ ব্যাপারগুলো যেগুলোতে পোষ্য কুকুরের সাথে পোষ্য কুকুরের স্ত্রী জড়িত নাই বা আমার কোনো ইস্যু রিলেটেড, সেখানে সবার কাছে পোষ্য কুকুরকে খুব ভালো রাখা হয়। মা ছেলে মিলে কি আমার ব্যাপারে কনভারসেশন করে বা করেছে, সেগুলো আমার কাছে সম্পূর্ণ চেপে হাইট করে গোপন করে রাখা হয়েছে, এবং গোপন যেন থাকে তার জন্য কত কত মানুষকে একদম হুমকি ধামকি ওয়ার্নিং দিয়ে রাখা হয়েছে। ওই ডাইনির চেহারা কিন্তু একটা নয়, দুইটা চেহারা। একটা খুব দেবী টাইপের চেহারা, যেই চেহারার মাধ্যমে সে অন্যের সন্তান, বিশেষ করে কন্যা সন্তানদেরকে একদম নিজের পেটে পুরে নেয়, এবং সেই অন্যের কন্যা সন্তানরা, যেটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, যে আমাদের বয়সের একটা স্টেজে আমরা আমাদের নিজেদের অভিভাবকের চাইতে আমাদের কাছে অন্যের জিনিসটাকে যেমন ভালো মনে হয়, অন্যের অভিভাবককেও তেমন ভালো মনে হয়। তো অন্যের কন্যা সন্তানরা বিশেষ করে তাদের খুব আকৃষ্ট হয় ওই দেবী ইমপ্রেশন বা ইমেজটার জন্য। আরেকটা ইমেজ এত জঘন্য, এত জঘন্য, যেটার পরিচয় তার যারা খুব ক্লোজ, তার সাথে এক বাসায় থেকেছে, এক ঘরে থেকেছে বা একসাথে কাজ করেছে, এরকম যারা তার খুবই ক্লোজ আছে তারা জানে। এমনকি তার অফিসের যারা কলিগ, তারাও সেই ডাইনি রূপটা বা খুবই খারাপ নোংরা চেহারাটা সম্পর্কে জানে। যেমন আমি জানি, এরকম সবাই জানে। কিন্তু সবাই আসলে যেরকম গড্ডালিকা প্রবাহে ভাসে, বা সবাই হচ্ছে গিয়ে একটা চেইন মেনটেন করে, চেইনের বাইরে কেউ আসতে চায় না, যার জন্য সবাই হচ্ছে তার ওই বিষয়গুলো নিয়ে একেবারেই চুপ থাকে। কেননা তার কাছে থাকে এক সব সময়ের জন্য কড়কড়া নোটস। যখনই যে বিপদে পড়ছে বা পরিস্থিতির চাপ কিংবা শিকার হচ্ছে, তার কাছ থেকে সবাই সবসময় সেই হেল্পটা পায়। বিধায়ী তার ওই যে খারাপ দিকগুলো সম্পর্কে কেউ আসলে মুখ খুলতে চায় না বা কথা বলতে চায় না। তো পোষ্য কুকুর, এবং সে যখন আমাকে নিয়ে ওই কনভারসেশনগুলো করেছিল, তখনও যে সে আমার সাথে কি একটা মানে আমাকে বুঝতেই দেয়নি, আমার সাথে ভালো, অথচ পশু কুকুরের সাথে তালে তাল মিলিয়ে আমাকে অশিক্ষিত বলছে, পাগল বলছে, কেউ বুঝতেই পারবে না। তো সেই কনভারসেশনের মেসেজগুলো আমি দেখে ফেলায় প্রথম বুঝতে পারছিল না যে ঘটনাটা কি ঘটেছে। আর আমার বিভিন্ন ফেসবুক পোস্টগুলো নিয়ে অ্যানালাইসিস তো করতোই, যে কোনোভাবে চুরি চামারি করে মানুষকে বলে রাখতো, সেগুলো তার কাছে শেয়ার করার জন্য। তার যে কত স্পাই, কত ধামা ধরা, সেগুলোর জন্য মনে হয় টাকা দিয়ে পোষা অনেক ভাড়া করা মানুষ আছে। তো হচ্ছে গিয়ে সে যেটা করতো, আমাকে হচ্ছে সবসময় এমনিতে দেখাচ্ছে দুনিয়ার কাছে, সমাজের কাছে আমাকে ব্লক করে রেখেছে 4-5 বছর ধরে, কিন্তু আমার সমস্ত কিছু, সমস্ত সাইবার ব্লুপ্রিন্ট ফলো করা হয়। তো ওই মেসেজগুলো আমি হচ্ছে আমার ছেলের হাতে যে মোবাইল ছিল সেইটার মাধ্যমে পেয়েছি। সেখানেও মিথ্যা বলেছে যে আমি নাকি হ্যাকিং করেছি। কত বড় ডাইনি শয়তানি, শয়তানি ডাইনি। হ্যাক ওয়ার্ডটা কার কাছ থেকে শিখেছে, হ্যাক মানে কার কাছ থেকে জেনেছে, সেটা সম্পর্কেও আমার স্পষ্ট ধারণা আছে। এবং সেই এই ধরনের যেই অভিযোগ কমপ্লেইনগুলো সে কার কাছ থেকে আইডিয়া নিয়ে করতে পারে, সেই সম্পর্কে আমার স্পষ্ট ধারণা আছে। আর ও যদি নিজের বুদ্ধিতেও এটা করে, সেটা আরেকজনের কাছ থেকে শিখে নিয়ে করেছে, সেই ব্যাপারেও আমি একদমই নিঃসন্দেহ, 100 ভাগ 100 ভাগ। তো হ্যাকিং তো আর আমি পারি না বা করি না। এখন একদল রেড়ে করে তেড়ে আসবে যে চোর কি আর স্বীকার করবে, চোরকে সবসময় বলে চুরি করিনি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি কোনো চোরও নই, আমি কোনো হ্যাকারও নই। ইনফ্যাক্ট হ্যাকার থাকে 3 টাইপস: ব্ল্যাক হ্যাকার, হোয়াইট হ্যাকার, গ্রে হ্যাকার। 3টা টাইপের কোনোটাই আমি না। হোয়াইট অ্যান্ড গ্রে হ্যাকাররা কিন্তু পজিটিভ পজিটিভ হ্যাকার। আমি কিন্তু সেই পজিটিভ হ্যাকারও না। আমি ইনফ্যাক্ট ফ্রিল্যান্সিং পর্যন্ত আমি জানি না। আমি জাস্ট কিছু নিজে নিজে শিখেছি ভিডিও এডিটিং, দ্যাটস অল। তো যারা ফ্রিল্যান্সিং করে, তাদের কিন্তু এই হ্যাকিং সম্পর্কে খুব ভালো ধারণা আছে। আর এরকম ফ্রিল্যান্সিং করে দিনাতিপাত করছে এরকমও কিন্তু আমি জানি, হ্যাঁ, যার সাথে ডাইনির উঠা বসা খুব ক্লোজ, তাদের থেকে বুদ্ধি নিয়েও এগুলো করে থাকতেই পারে। তো যেটা মোদ্দা কথা, ওই কনভারসেশন দেখে ফেলার পর ডাইনি একদম তেতে জ্বলে পুড়ে ঢাকা থেকে আমাকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছিল। কারণ ডাইনি বুঝে গেছে যে আমি কনভারসেশনগুলো দেখে ফেলেছি। এবং চোরের মায়ের কত বড় গলা, স্বীকার করে না যে সে অন্যায় করেছে, তার পোষ্য কুকুর অন্যায় করেছে, স্বীকার করে না। স্বীকার তো জীবনে করবে না, কারণ তার আছে টাকা, তার আছে পাওয়ার, তার আছে ক্ষমতা, তার আছে মিথ্যা বলার এবং দুইটা ফেস, ডাবল ফেস মেইনটেইন করার মতো নার্সিসিস্ট সিম্বলের সেরা দক্ষতা বা স্কিল। এবং আমাকে বলছে আমি যেখানেই যাই আমি আগুন লাগাই। তো এই কথাটার সাথে একমাত্র তাকে যারা গুরু মানে, তার চরণ ধোয়া পানি খায়, তারাই একমত হবে। নয়তো বা আমি কোন জায়গায় কতটা আগুন লাগাই, আগুনে ঘি ঢালি, নাকি আমাকে তাকানো হয়, হওয়ার পর আমার মধ্যে ঘি ঢেলে আমার আগুনটাকে জ্বালানো হয়, উস্কানো হয়, সেটা তো কোনোদিনই স্বীকার করবে না। আর পোষ্য কুকুরের স্বভাব সম্পর্কে আমার ছোট মামা কিংবা আমার ছোট কাকা বা অন্য আরও অনেক আত্মীয় স্বজনদের মধ্যে তারা কেউই অজানা নয় যে ও কতটা বেয়াদব, কতটা বেয়াড়া এবং কতটা অসভ্য প্রকৃতির। মানুষকে ছোট করা, অপমান করা, নিচু করা, নিজের আত্মদম্ভে নিজে যতটুকু না উপরে উঠেছে তার চাইতেও আরও 100 গুণ বেশি উপরে আছে, সেরকম প্রমাণ করতে চাওয়া ওর তো বা হাতের খেল, ডান হাতের ময়লা। তো পোষ্য কুকুর কতটা খারাপ সেটা যারা হচ্ছে পোষ্য কুকুরকে ডাইনি ওই যে 7 সাগর 13 নদীর ওপারে পাঠানোর আগে অনেক আত্মীয় স্বজনরা সবাই মানে একটা ফ্যামিলিতে রব রব পড়ে গেছে, ওরে বাপরে বাপ, কেউ যায় না। অথচ মানুষের কাছ থেকে, মানুষের ব্যাংক ব্যালেন্সের ফান্ড দেখিয়ে নাকি পাঠানো যায়। স্কলারশিপ তো দূর কি, বাস্তব দূর কি বাপ, ঠিক আছে। একবার ওই দেশে গিয়ে যে পাড়া দিতে পারে সেই একদম খুব ভালো স্টুডেন্ট বনে যায়, খুব ভালো স্টুডেন্ট হয়ে যায়। আর ওইখানে আপনাকে অবশ্যই জীবন ধারণ করতে গেলে, বিলস পে করতে গেলে কাজ করতেই হবে, সেটা স্টুডেন্ট অবস্থায় হোক বা স্টুডেন্ট অবস্থা নাই হোক। তো সেটাকেও কত বড় করে দেখানো হয় বাংলাদেশের মানুষের চোখে। তো কিছু আত্মীয় স্বজন নাকি যাওয়ার আগে বলছিল যে আমার সাথে যোগাযোগ করে যেতে বা আমাকে জানিয়ে যেতে। ওরে বাবা, তাদেরকে মানে বিশেষ করে আমার ছোট মামা এবং ছোট কাকা দুজনের কাছ থেকে আমি শুনেছি ওর মতন একটা বেয়াদব নেই কুকুর কিভাবে তাদেরকে অপমান করেছে। যখনই যে কেউ আমার ব্যাপারে কথা বলতে চেয়েছে তার সাথে, সে তাদেরকে কীরকম অপমান করেছে, এবং সে ছোট হয়েও বয়সে তাদেরকে বড়দের মতো করে, বেয়াদবের মতো করে কথাবার্তা বলে বা ধমক দিয়ে, ধমকের সুরে নাকি কথা বলেছে। তো যাই হোক, যাদেরকে বলেছে তাদের সেটা তখন হয়তো বা ভালো লাগছে, হজম করে নিয়েছে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমি বলতে পারি একদম সোয়ারিং আপন গড যে আমি কোনো দিন ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, কী করছে না করছে, ওর কোনো বিষয় নিয়ে আমার কোনোদিন কোনো ইন্টারেস্ট ছিল না। ভাবতে পারে যে হয়তো আত্মীয় স্বজনরা, আমি তো হচ্ছে যাওয়ার আরও 2 বছর পরে শুনতে পেরেছি যে গিয়েছে। আর জনকে যখন আমি কোর্ট ম্যারেজ করি, তারপরে অনেকে বলছিল যে হ্যাঁ, ফর্মে আমি বোন হিসেবে পরিচয় দিয়েছি, এই করেছে সে করেছে, আমারও নাকি যাওয়ার পসিবিলিটি এসে। আমি তো এগুলো একদমই পাত্তা দিই, পাত্তা দিলে নিশ্চয়ই তখনই কোর্ট ম্যারেজটা ভঙ্গ করে দিতাম বা লোভে পড়ে থেকে যেতাম। কে যে কুকুর, কে যে লোভী, আমার তো এগুলো ব্যাপারে কোনো সন্দেহই নাই।
আর হচ্ছে গিয়ে যারা এই কথাগুলো বলেছে তখন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এরকম একটা কুকুরের পা ধরে আমি বাইরে যেতে চাই, সেটাই বা আপনারা মেনে ধরে নিলেন কীভাবে? আর তাছাড়া আমাকে যে জীবনে কোনোদিন বাংলাদেশ থেকে বেরোতে দেওয়া হবে না, তার জন্য যে বিরাট একটা পলিসি বা ষড়যন্ত্র করে বড় বড় মানুষ ধরে রেখে এটা যেন আমার পক্ষে যাতে কোনোদিন বাংলাদেশ ছাড়া সম্ভব না হয়, সেটাও যে ডাইনি করে রেখেছে এবং পোষ্য কুকুর করে রেখেছে ব্যবস্থা, এটাও আপনাদের জানা থাকা দরকার। একজন অ্যাডভোকেট আঙ্কেল আছেন আমার পরিচিতই, আত্মীয়দের মধ্যেই পড়ে। তো তার মাধ্যমে হচ্ছে বাইরের যাওয়ার একটা ব্যবস্থা করতে চাইছিল এবং নিজে তো তার সাথে কথা বলতে চাইতোই না, সবসময় আমাকে বলতো আমি যেন নক করি, আমি যেন কথা বলি। তো ওই আঙ্কেল অনেক সম্মানিত ব্যক্তি, একটু রাশভারী, গুরু গম্ভীর। তো আমি যখনই তাকে নক করতাম উনি জাস্ট বলতেন যে হ্যাঁ ইয়াস, মানে ইয়াস বলে বুঝাতে চাইতেন যে হ্যাঁ আমি যদি মাইগ্রেট করতে চাই বাইরের কোনো কান্ট্রিতে এটা পসিবল। বাট উনি কখনোই বলেন নাই যে ব্যবস্থা হয়ে গেছে বা এতদিনের মধ্যে হচ্ছে গিয়ে ব্যবস্থা হয়ে যাবে বা সব কিছু একদম ঠিকঠাক হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, কোনো কিছুই না। এবং এই ইস্যুটা নিয়েই আমার প্রেগনেন্সি টার্মিনেট করতে চেয়েছিল, যেখানে আমাকে ডিভোর্স নিতে দেওয়া হচ্ছিল না। আমি আঙ্কেলের সাথে বিষয়টা শেয়ার করেছিলাম, উনিও চাইছিলেন আমার ডিভোর্সটা হোক। পরবর্তীতে সেকেন্ড প্রেগনেন্সির খবরটা শুনে উনি আপসেট হন যে এখন তো আর ডিভোর্সের আমি নিজেও যদি ডিভোর্স চাই এটা আর খুব একটা ইজিলি হ্যান্ডেল করা পসিবল হবে না। কিন্তু ডাইনির অবস্থা দেখেন, সে আমাকে ডিভোর্স নিতে দিবে না, এদিকে সেকেন্ড প্রেগনেন্সি টার্মিনেট করতে চায়, কারণ সে আমার বাইরে যাওয়ার জন্য নাকি বন্দোবস্ত করছে। অথচ তখনও আমি যখন আমার 4 মান্থ প্রেগনেন্সিতে আমি ঢাকায়, তখনও ওই আঙ্কেলের সাথে যখন আমি আমার হাজবেন্ডের সাথে ঝামেলার বিষয় শেয়ার করছিলাম, তখনও আঙ্কেল আমাকে বলেছিল যে হ্যাঁ পসিবল, কিন্তু এখনই সম্ভব হচ্ছে না। এবং উনি কোনো আমাকে টাইমও বেঁধে দেননি। তখন আমি বললাম যে ঠিক আছে, মানুষ কি প্রেগনেন্ট অবস্থায় যায় না 6 মান্থ টু 7 মান্থ হওয়ার আগে পর্যন্ত তো ফ্লাই করা যায়। আমি আমার বেবিটাও রাখতে চাই, আমি বাইরের ব্যবস্থা হলে সেখানেও যেতে চাই, সব কিছু। পরে আবার যখন আমার সাথে ওই মেসেজগুলো আমি দেখে ফেলার পর ডাইনি যখন আমার সাথে আবার টর্চার শুরু করে, তখন আমি আঙ্কেলকে একটা মেসেজ পাঠাই। আঙ্কেল আমাকে বলছিল যে উনি তোমার জন্য এনি অ্যামাউন্ট দেওয়ার করতে রাজি, তোমাকে বাইরে পাঠাতে রাজি। এবং এই বাইরে পাঠানো নিয়েও বহুত কিছু জানেন, আমাকে কোনো মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ঢুকতে দিবে না। আমেরিকা বা কানাডা এই ধরনের কন্টিনেন্ট, অস্ট্রেলিয়া এগুলোর জন্য অ্যাপ্লাই করবে না। সে আমাকে ইউরোপের খুবই মানে কি বলবো, এখন বললে বড় কথা হয়ে যাবে যে যেমন বলেছে খাওয়ার মূলত নাই, এরকম বলবে যে হ্যাঁ এমন জায়গায় পড়ে আছে সেখান থেকে তো যেই জায়গায় যেতে পারবে ওই জায়গায় মেনে নেওয়া উচিত। কিন্তু না, আমি এরকম পার্সোনালিটি না, ঠিক আছে? আমি সবসময় আমি একটা সময় আমার নিজের ফিলিং বুঝতাম না, নিজের ইমোশন বুঝতাম না, নিজের বাউন্ডারির বাইরে গিয়ে ডাইনির কথা মতো খেটে গাধার মতো আমার নিজের ব্রেনটাকে একদম ক্ষয় করে ফেলেছিলাম। এখন আমি হচ্ছে আমার নিজের চয়েসকে প্রায়োরিটি দিই, নিজেকে বেশি ইম্পর্টেন্স দিই, নিজে যেটা চাচ্ছি, নিজে যেটা ভাবছি সেটাকে আমি গুরুত্ব দিই। সেই হিসাবে ধরেন আমাকে ইউরোপের একটা মানে খুব একটা ফার্স্ট র্যাঙ্কিং কান্ট্রিও না, এরকম কান্ট্রিতে এসে পাঠাতে যাচ্ছে শুধুমাত্র কি টাকা কম লাগতে পারে সেই হিসাবে। মানে সব জায়গায় আমার সাথে কান্ডামি, বাংলা ভাষায় বাংলা শব্দে কান্ডামি যাকে বলে। কিন্তু মানুষের কাছে সে যে থাকবে, মানুষের কাছে বলবে আমি ঠকাবো না, এই না সেই না। ছেলের জন্য 100 টাকা রাখলে মেয়ের জন্য থাকে অনলি 1 টাকা। কিন্তু আমার কথা হচ্ছে আমি সেই 1 টাকাও চাই না, 1 টাকাতেও আমার ঘৃণা, আমার থুতু। এই কথা বললে আবার বলবে মা লক্ষ্মীর এটা সেটা। আরে তোর মতো একটা ডাইনি যে কিনা টাকা দিয়ে মানুষকে হাত করে রাখে, মানুষকে অপমান করে, অপমানজনক কথা বলে, সেগুলো অন্য যারা টাকার জন্য তোর কাছ থেকে টাকা অন্য হেল্পের জন্য আমার সাথে যোগাযোগ মেনটেন করে না, যোগাযোগ কাট করে দেয় বা তাদের পায়ে ধরে তুই ম্যানেজ করিস আমাকে, তোর যেই কাজটা সেটা তাদের দিয়ে করাস, ঠিক আছে? তোর মতন ডাইনিক টাকার করে আমার কোনোদিন লোক ছিল না, বরং ঘৃণা। পরে আমি আঙ্কেলকে না করে দিয়েছি যে তার টাকায় আমি আসলে কোনো দিকেই বিদেশে মুভ করতে চাই না। পরে আঙ্কেলও আর আমার সাথে কোনো যোগাযোগ করে না। আর যেটা বলছিলাম যে ভালো ফার্স্ট ওয়ার্ল্ড কোনো কন্টিনেন্টের দেশে আমাকে পাঠাবে না, সে ইউরোপের কোনো একটা সেকেন্ড থার্ড র্যাঙ্কিং কান্ট্রিতে পাঠাতে চায়, অর সে হচ্ছে চায় আমাকে এশিয়ান কান্ট্রিতে ঢুকাতে। এশিয়ান কান্ট্রিতে ঢুকালে কি হবে, আমি আর আমার হাজব্যান্ড কাজ করবো, আমার বাচ্চাগুলো ভেসে যাবে, কাজ করে আমরা আমাদের টাকা জমিয়ে আমরা যেন ইউরোপে, মানে এই যে বলে আমাকে ঠকাবে না, আমাকে সহযোগিতা করবে। আরে আমার তো সহযোগিতার দরকার নেই, তোর কাছ থেকে ঠকানো দরকার, কারণ তুই আমাকে প্রথম থেকেই আমার জন্মের পর থেকেই ঠকাচ্ছিস। দেখিস না ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম, জাস্ট পয়েন্টটা মনে করাই দিলাম কীভাবে ঠকাস। হ্যাঁ, আবার ধামাধরা পানিগ্রাহী ধরে রেখেছিস বলার জন্য যে মেডিকেল কমপ্লিট করে যেতাম। কেন রে, কেন মেডিকেল কমপ্লিট ছাড়া মানুষ কি যাচ্ছে না? হ্যাঁ, এসএসসি পাসও না, এরাও তো বিদেশ যাচ্ছে। তো সবই হচ্ছে সাপোর্ট, সব হচ্ছে লাক, এই দুটা জিনিস ফেভার থাকলে লাক প্লাস সাপোর্ট। তোর থেকে জন্ম নিয়েছে মানেই তো আমার লাক ডাউন, আর সাপোর্ট যে তোর থেকে কোনোদিন পাবো না সেটার প্রমাণ পুরো বিশ্ববাসী তো দেখেইছে। মানে আমেরিকা বা কানাডা হচ্ছে গিয়ে ডাইনি আর পোষ্য কুকুরের কেনা সম্পদ, তাদের বাপের সম্পদ হয়ে গেছে, যার জন্য এখানে পোষ্য কুকুরের মানে এই মতের বিরুদ্ধে আমি ওই জায়গায় কখনোই যেতে পারবো না। আর ওদের দিনের কতগুলো ধামাধারা আছেন না আপনারা, যারা বলেন যে পোষ্য কুকুরটা আর ডাইনিটার সাথে সম্পর্ক ভালো রাখতে, আমার আচরণ পরিবর্তন করতে, সম্পর্ক ভালো রাখা আচরণ পরিবর্তন করা মানে কি তাদের দাস হয়ে যাওয়া? তারা আমাকে যেভাবে টর্চার করবে, অপমান করবে, ইনসাল্ট করবে সেগুলো মেনে নিতে বলেন? তাহলে আই এম সরি, এটা আমার পক্ষে মেনে নেওয়া অ্যাকচুয়ালি নট পসিবল। আমার পুরো লাইফ টাইমে এগুলো পসিবল না। আপনারা যেরকম ধামাধারা আপনাদের পক্ষে হয়তো বা এগুলো খুব স্বাভাবিক, বাট এই বিষয়গুলো আমার কাছে আসলেই অ্যাবনর্মাল। এবং আমার বিয়ের পর যখন বেবি কনসিভ হওয়া নিয়ে বা আমি সাপার্টিলিতে ছিলাম, কনসিভ নিয়ে প্রবলেম হচ্ছিল, তখনও একবার এর আগে আমাকে এরকম উস্কেছে যে জনির যেহেতু ব্যবসাটা খুব একটা জানা, জনিকে এশিয়ান একটা যে কোনো দেশের পাঠানোর ব্যবস্থার কথা। তখন আবার আমি হচ্ছে গিয়ে আমার যেই BSS যেই ব্যাচেলার ডিগ্রি কোর্স ওইটা করছিলাম এবং ওইটার পরীক্ষাগুলো আমাকে ব্রাহ্মণবাড়িয়া যাতায়াত করে দিতে হচ্ছিল। তখন আমি বলেছিলাম যে গেলে দুজন একসাথে যাবো, ও একা যাওয়ার দরকার নেই। আর আমি কারণ আমার দিকে মাথায় ছিল যে এই ব্যাপারগুলোর জন্য তো আমার ওর হেল্প লাগতেছে, ও আমাকে নিয়ে যেত আসতো। পরে এটাও একদম পক্কা হয়ে গেছে, ওই যে কারোর থেকে বুদ্ধি পাইছে যে কেন শুধু ওর পিছনে টাকা ঢালবে বা খরচ করবে, এই নাকি করে সহযোগিতা। এভাবে যে কোনো বিষয় নিয়ে সে প্রথম একটা মানে রব তুলতো, যেটা করবে সেটা করবে, পরে আস্তে করে চিমসে চুপসে পিছিয়ে যেত। কারণ কি, সে তো কখনো নিজের বুদ্ধিতে কিছু করে না, নিজের বুদ্ধিতে যেই প্ল্যান্স বা আইডিয়াসগুলো বা কনসেপ্টগুলো মাথায় আসে সেটা জাস্ট শেয়ার করে, কিন্তু এক্সিকিউট কখনোই হয় না, কারণ তার আগেই অন্য কেউ সে তার ব্রেন ওয়াশ করে
তাকে সেই আইডিয়া বা প্ল্যানগুলো যাতে মানে বাস্তবে পরিণত না হয়, বাস্তবে কাজে পরিণত না হয়, সেখান থেকে বাদ দিয়ে দিত। এরপর দেখেন আরও কত কী করেছে। আমার ছেলে যখন আমাকে ফ্ল্যাটে উঠাবে বলে বিবাড়ি নিয়ে গেল, ও তো একটু চঞ্চল বাচ্চা, অনেক দুষ্ট, এবং ও হচ্ছে গিয়ে রাগ বাজে নিয়ন্ত্রণ ক্ষমতা অল্প, এবং ওর রাগ উঠলে ও হচ্ছে গিয়ে সরাসরি ওর কপাল বা মাথাটা তোয়ালে বাড়ি দিত বা ফ্লোরের সাথে মেঝের সাথে এভাবে হচ্ছে গিয়ে আঘাত করতো। এবার সে ধরে নিয়েছে সে কত শিক্ষিত, কত আধুনিক, আপডেটেড। ব্যাকডেটেড বলে কিন্তু একদম খোঁচা লেগে যায়, আলোর দিশারি বললে আবার খোঁচা লাগে না, অন্য কেউ বললে লাগে। সে ধরে নিয়েছে এটা নাকি কোনো বাতাস লাগছে, খারাপ বাতাস। ইনফ্যাক্ট আর আমি যখন, আমার তো তখন এমন অবস্থা, হাজব্যান্ডের সাথে আমার রিলেশন ভালো চলছিল না, ফিনান্সিয়াল প্রবলেম, অন্য অনেক প্রবলেম, চাকরি করছিলাম কিন্তু সংসার, ওয়ার্ক লাইফ আর ফ্যামিলি লাইফ ব্যালেন্স করতে পারছিলাম না, বাচ্চাটাকে ঠিকঠাক মেনটেন করতে পারছিলাম না। আমারও হচ্ছে খুব, আমি হুট করেই চট করেই হাইপার হয়ে যেতাম যখন ও এগুলো করতো। তখন আমার মাথায় থাকতো না যে ওর বয়স অল্প, বা এই বয়সটাতে, ওর তখন 1.5 বছরের কাছাকাছি ছিল, প্রায় বয়সটা 1.5-2 বছরের। ও যে তখন এই কাজটার জন্য নর্মাল, স্বাভাবিক, আমি এটা তারপরেও আমি টলারেট করতাম, সহ্য করতাম। যখন একদম আমার হচ্ছে গিয়ে ধৈর্যের বাদ ভেঙে যেত তখন মারতাম। তখন তার ধারণা হয়েছে যে আমার ছেলের যত না বাতাস লাগছে গায়ে, তার চেয়ে অধিক বাতাস আমার গায়ে লাগছে, আমাকে ঝাড়াতে হবে, কারণ আমি ওকে মারধর করি। দুইজনকে নিয়ে কোথায় যেতে হবে, সেই যে আমার বড় মাসির বাসার পাশে পরিচিত একজন শ্রদ্ধেয় একজন আছেন যিনি এই ধরনের কাজ করেন, আমি তার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে তার এই কথা বা এই ইয়াটা মেনশন করছি, নিয়ে গেলেন। তো উনি আগেও বলেছিলেন যে আমার ছেলের একটা কালী পূজা করার কথা, এবং এই কালী পূজার মানুষটা আমার ছেলে আমার কনসিভ হওয়ার আগেই এটা করানোর পিছনেও ডাইনিরই হাত। তখনও ডাইনি হচ্ছে আমার এক কাজিন কালী পূজা করছিল, সেখানে আমার যেহেতু কনসিভ ছিল না বলে আমাকে ডাইনি বলে ওই যারা পুজো করছেন, আচার্য আছেন এবং ওই যিনি শ্রদ্ধেয় পূজারী আছেন, তার কাছে পাঠিয়েছিলেন। তখন তিনি এরকম মায়ের ভার নিয়েই বলেছিলেন যে যদি তোর সন্তান হয়, তুই যেই মাটিতে বসে আমার কাছে এই ইয়াটা চায়াকুতি করবি, সেই মাটিতেই তোকে কিন্তু মানে মানত করতে হবে যে এই মাটিতেই বসে আবার কালী পুজো করবি। আমার ছেলেটা হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, তারপরেও কালী পূজার আর নাম গন্ধ নেই। এখন আমার বড় মাসির বাসার উঠানে বসে আমি এই মানতটা করেছিলাম, এবং সত্যি সত্যি তারপর আরও কিছু দিন পর, প্রায় মনে হয় 1.5-2 বছর পর, অর্থ আমার ন্যাচারালভাবে একদমই আনএক্সপেক্টেড হয়েতে কনসিভ হয়। আমি চাইছিলাম এই পুজোটা মাসির বাসায় করতে। এই পুজোর কথা ওই পূজারই পরবর্তীতে ওই যে মাথায় আঘাত সংক্রান্ত ব্যাপারটা নিয়ে যখন ঝাড়ানোর উদ্দেশ্যে গেল, তখন আবার উনি ওইটা মনে করাই দিলেন যে ওর এরকম হচ্ছে, এমনকি ওর 5 বছর বয়সের সময় ও অনেক উগ্র হয়ে যেতে পারে, ওর পূজাটা করা খুব জরুরি, খুব জরুরি, এবং এটা যেই মাটিতে যেই বাসায় বসেই করেছে ওইখানেই করতে হবে। এখন দেখেন পূজারীর কাছে কিন্তু আমিও যেতে চাইনি, সেই নিয়েছে। এবার সে না খুবই কন্ট্রোলিং, পূজারীর কাছে নেওয়ার ডিসিশন তার, আবার পূজারী যেখানে করতে বলছেন সেখানে সেটা করতে দিবেন না, সে ডিসাইড করে দিবে পূজাটা কোথায় হবে। সব কিছুতে ডমিনেটিং, কন্ট্রোলিং, পজেসিভনেস। পূজারী বারবার বলছে মাসির বাসায় করতে, উনি মাসির বাসায় পূজা করবেই না, মাসির বাসাতে পূজা করতেই দিবে না, কারণ এতে করে সে মাসির কাছে ছোট হবে। এবং আমাকে বলতেছে যে শানিবর্দা নিষেধ করছে, আমি নাকি ওই বাসায় যেয়ে কোনো পূজা করতে পারবো না। সরি, শানিবর্দার নামটা আমি উল্লেখ করলাম, আমার মশাতো ভাই। পরে যখন এটা নিয়ে আমি হচ্ছে ছোটো মামার বাসায় এসে একটু রাগারাগি করছি, হ্যাঁ, এবং আমি বারবারই মেনশন করছিলাম যে আমি তো কোনো কারোর কাছে যাইতে চাই নাই, বাই করতে চাই নাই, এখন এই কথাটা বলা হচ্ছে, এই কাজটা করতে বলা হচ্ছে, এখন কেন করতে দেওয়া হবে না? তখন ছোটো মামা বললো, ছোটো মামা পরে আমাকে কিছুটাই করলো, আমার নাকি মানে জ্ঞান নাই, কোথায় আমি কার বাসায় কীভাবে কথা বলি, জোরে উচ্চস্বরে আওয়াজ করে কথা বলি, এই ধরনের হাবিজাবি। ঠিক আছে, আমার এতে কোনো মানে সমস্যা নেই, কারণ এটা মামা বড়, মামা শাসন হিসাবে আমাকে করতেই পারে, বলতেই পারে, মামা বলছে। কিন্তু পরের দিন আবার মামা হচ্ছে গিয়ে মধ্যপাড়া গেছিল, এবং সেখান থেকে এসে আমাকে জানায় যে শানিবর্দা কখনোই, শানিবর্দা এই বিষয়ে কিছু জানেই না, পূজার ব্যাপারে কিছুই জানে না, বা আমরা যে ওই পূজারী বাসায় গেলাম, পূজারী মামার বাসায় গিয়েছিলাম, সেটাও জানে না, শানিবর্দা নাও করে নাই। আর আমি বারবারই বলছিলাম যে শানিবর্দা কেন না করবে, এরকম অনেকেরই তো সবাই আত্মীয় স্বজনদের সবাইকে ওনারা অনেক হেল্প করে, অনেক সাপোর্ট দেয়, তাহলে আমার ক্ষেত্রে কেন, আমি কি করেছি, আমি এমন কি করেছি, বা শানিবর্দার সাথে কি আমার কোনো ঝামেলা আছে, না করবে কেন? আসল কথা হচ্ছে কি, ডাইনি এটা পুরোটা বানিয়ে মিথ্যা কথা বলছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি বলে যে শানিবর্দা না করছে, হচ্ছে সে তো জানে যে আমার একটু সেলফ রেসপেক্টটা বেশি বা আমার প্রেস্টিজে লাগবে, তার সবসময় টার্গেট থাকে, তার সবসময় আমাকে কন্ট্রোল করার একটাই টার্গেট থাকে, এমন কিছু বলে হিট করে যেটা আমার প্রেস্টিজে লাগবে, এবং আমি নিজ থেকে সরে যাবো, এবং মানুষের কাছে সে বলবো তো নিজেই এটা করেনি, এই ধরনের, এই টাইপের সে এত বড় একটা পিশাচিনী ডাইনি, জাস্ট একটা হাইস্ট লেভেলের উইচ। পরে আমি মামার কাছ থেকে শিওর হলাম যে শানিবর্দা এই ব্যাপারে জানতো না, নাও করে নাই, কোনো কিছু না। এমনকি বর্দির সাথেও আমার সে সম্পর্ক নষ্ট করছে, তারপর বর্দির সাথেও এরকম আমার নামে বিভিন্ন আজে বাজে কথা বলে, বর্দিকেও আমার মানে বর্দিও এক সময় আমার সাথে যোগাযোগ তখন করে নাই। এগুলো নিয়ে আমার নাই, কারণ আমি জানি বর্দি থেকে শুরু করে সমস্ত কাজিনদের সাথে আমার সম্পর্ক নষ্ট করার একমাত্র পালের কথা হচ্ছে ডাইনি। আর ডাইনির টাকা আছে, পাওয়ার আছে, প্লাস হচ্ছে গিয়ে ডাইনি মা এই জিনিসটা, হ্যাঁ, সবার মাথায়, সবার যাদেরকে আমার বিরুদ্ধে সবার মাথায় থাকতো, ও মার কথাটা কেন শুনলো না, এত টাকা ইনভেস্ট করছে, মানে সবার মুদ্রা কথা কেউ আউট অফ ট্র্যাক, আউট অফ বক্স ভাবতেই পারে না, যেটা বাংলাদেশে হয় স্বাভাবিক, সেটা আমি মেনেও নিছি। বিদেশ গিয়ে ডেলিভারি বয়ের কাজ করলে সেটা মেনে নিতে পারে বাংলাদেশের মানুষজন। আর আমি ছোটোখাটো একটা স্কুল জব করতাম, রেসপেক্টের সাথে কাজ করতাম। ইনফ্যাক্ট স্কুলে আমার খুব যে আমার যেই পারফরমেন্স খারাপ ছিল এরকমও না, তারপরেও বলা হতো আমি এরকম কম টাকার জব করি, এই কয় টাকায় কী হয়, এই সমস্ত বহুত কথা আমার পিছনে বলা হয়েছে। আমি যখন অল্প অল্প করে আমার স্যালারি টাকাগুলো জমিয়ে আমার একটা করে স্বপ্ন পূরণ করছিলাম, তখন সবার খুব জ্বলছিল। এবং আমি বলবো জনির সাথে আমার সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে, আমাদের জীবনে একটা যেই এখন খারাপ পরিস্থিতি আসছে, সমস্তটার জন্য হচ্ছে এই পিছনে ডাইনি দেয়। কারণ একটা সময় ডাইনি হচ্ছে কালো জাদু, কবিরাজি ধরে, ঠিক যেমন পোষ্য কুকুরকে নিজের পেটে কবিরাজের মাধ্যমে এখন ঢুকিয়েছে, আবার নিজের হাতের আওতায় নিয়েছে, এরকমভাবে জনি থেকে আমাকে আলাদা করতে চাইছিল, সেটা হচ্ছে অর্থ হওয়ার আগে। এবং জনির সাথে সে আমাকে বেঁধে রাখতেই চাই জাস্ট একটাই কারণে, জনি যদি আমাকে মাথায় বাড়ি দিয়ে পাথর দিয়ে বাড়ি দিয়ে খুনও করে ফেলে, তাও আমাকে ডিভোর্স নিতে দিবেন একটাই কারণে, জনির সাথে আটকে রাখতে, সেটা হচ্ছে আমার বাচ্চা। হ্যাঁ, এবং এই সমস্ত পরিবারগুলোর জন্যই বাংলাদেশের মেয়ে, সেটা শিক্ষিত অশিক্ষিত যাই হোক, তারা দুকে সংসার জীবন পার করতেছে, আর হচ্ছে গিয়ে শ্বশুরবাড়ি অত্যাচারের শিকার হতেছে। শ্বশুরবাড়িতে যেভাবে অত্যাচারের শিকার হয়, সেগুলো শুধুমাত্র শ্বশুরবাড়ি জানেন যে এদের বাপের বাড়ি জীবন ডিভোর্স নিতে সাপোর্ট দিবে না। দ্যাটস ওয়াই জনিকে হাত করে আমার বিরুদ্ধে উস্কে জনিকে
আমাকে কন্ট্রোল করার জন্য, জনিকে ইউজ করার জন্য, জনি হা করে চাওয়ার আগে, মুখ খুলে চাওয়ার আগে শুধু কিছু ইঙ্গিত থ্রো করা মাত্রই জনিকে হাতে টাকা দিয়ে দিত। এগুলো করে করে জনিকে বুঝিয়েছে যে সংসারে নাকি শুধু জনি খরচ কেন করবে, আমি যে ইনকাম করি, আমি যে স্কুল জব করি, আমিও জনি না পারলে সেটা আমি দিব। এবং আমাকেও বলেছে বেশ কয়েকবার, জনি না পারলে যেটা আমি দিই। মোদ্দা কথা, জনির সাথে আমার যেটা এগ্রিমেন্ট ছিল কাজ করার বা চাকরি করার পেছনে, জনি যেহেতু কোনো ধরনের কোনো সেভিংসই নেই, আমার টাকাগুলো আজকে গিয়ে খুব প্রয়োজন ছাড়া আমি খরচ করবো না, বা আমার যেগুলো প্রয়োজন মনে হবে সংসারে আমি সেই সমস্ত সাংসারিক জিনিসপত্র কেনার কাজে খরচ করবো, ব্যয় করবো। যেগুলো জনির কাছে খুব অপ্রয়োজনীয় জিনিস মনে হয়, বা আমার সকালে এগুলোর কোনো দাম তার কাছে নাই, কারণ তাকে এভাবেই বোঝানো হয়েছে। এবং একসময় জনিও বলতে শুরু করলো সে নিজের ইনকাম বাড়াবে কি, ওইটার তো কোনো তার চেষ্টা চরিত্র দেখলাম না। উল্টা আমাকে বলতে শুরু করলো যে তোমার মা বাবা কিভাবে সংসার করছে, তোমার বাবা মা দুজনেই চাকরি করতো, শুধু কি বাবা খরচ দিত, তোমার মাও তো সমান পরিমাণে খরচ বহন করতো। অথচ সে এটা ভুলে গেছে যে ওই ডাইনি একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে চাকরি করতো এবং অনেক অনেক সময় ধরে আমাদের সময় না দিয়ে অফিসে বসে থেকে সে তার স্যালারি যা ছিল তার চাইতে আরও বেশি ইনকাম করে আনতো, বিধায় সে এগুলো করতে পারতো। তারপরেও কিন্তু সে তার ইচ্ছার বাইরে কোনো কিছু করতো না, ইচ্ছার বাইরে কোনো একটা পয়েন্টে ইনভেস্ট করতো না বা খরচ করতো না। যেখানে তার মনে হতো তার ইচ্ছা মাফিক করতো, সেখানে আমি খুব ছোট একটা জব, এটা তো বলতে আমার দ্বিধা নেই, খুব ছোটখাটো একটা আমি জব করতাম, আমার স্যালারি কত ছিল যে আমি সংসার করে ক্লিয়ার করবো। আর এরকম একটা কর্মক্ষম হাত পাওয়ালা মানুষ যারা নিজের ইনকাম বাড়ানোর প্রতি কোনো ব্যবসা বড় করার কোনো ইচ্ছা নাই, ইনকাম বাড়ানোর ইচ্ছা নাই, সে মনে করে যতটুকু যা আছে তাই হই, তাকে এরকম আমার বিরুদ্ধে নেওয়ার জন্য, আমাকে কন্ট্রোল হাতে মুঠে নেওয়ার জন্য, ওকে আমার বিরুদ্ধে নিয়ে এভাবে আমি আমার পড়ালেখার ট্র্যাক চেঞ্জ করতে চেয়েছি, সেই বিষয়টা মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার রেজিস্ট্রেশনের মেয়াদ, যেটা হচ্ছে এইচএসসির পর আপনি গ্র্যাজুয়েশন করার জন্য রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে 4 বছর, আমি কিন্তু 13 পর 14 সাল পুরোটা বসা, 15 পুরোটা বসা ছিলাম। আর আমার আত্মীয় স্বজনরা আমাকে পড়ালেখার বিষয় নিয়ে কোনোভাবেই কোনো কিছুতে প্রয়োগ করতে পারছিল না, শুধুমাত্র ডাইনির কোনো পারমিশন ছিল না বলে, ডাইনি না করে রেখেছিল বলে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা কোনো যে দুবারিয়া সরকারি কলেজ বলেন বা এরকম পাবলিক কোনো বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হতে পারিনি, কারণ এখানেও বেশ কিছু টাকার প্রয়োজন ছিল এবং তখন আমার কাছে সেই পরিমাণ অর্থ আমার নিজস্বভাবে আমার হাতে ছিল না। এবং এই ডাইনির জন্য আমি ন্যাশনালের আন্ডারে ভর্তি হতে পারিনি। এবং লাস্ট পর্যন্ত যখন আমি দেখছি যে এইভাবেই আমাকে বসে রাখা হবে, আমার জন্য কোনো করা হচ্ছে না, তখন আমি নিজে থেকে গিয়ে স্বল্প টাকায়, যেটা ওপেন ভার্সিটি থেকে ওপেনে গিয়ে আমি বিএসএস ভর্তি হই এবং বিএসএসে পরবর্তীতে ওইটা আমি কোর্সটা কমপ্লিট করি। আমি মেডিকেল কমপ্লিট করিনি, মেডিকেল ছেড়ে মেডিকেল ড্রপ আউট, আমি মেডিকেল ড্রপ আউট করার পর আমি হচ্ছে ইংলিশে অনার্স করতে চাইছিলাম। সেখানেও তারা আমার সাথে কী ধরনের কী করেছে এটা আমি আগেই বলেছি, বই কেনা নিয়ে ঝামেলা করে ওইখানেও আমার পড়ার সুযোগটাকে সে বন্ধ করে দিয়েছিল। আর হচ্ছে সে যেটা করছিল, আমি মেডিকেল পড়বো না মানে আমার আর পড়ালেখার কোনো অধিকার নেই, আমি আর কোনো কিছুতেই নাকি পড়াশোনা করবো না, কিছুই করবো না। তাই হচ্ছে গিয়ে হাতে গোনা দুইটা প্রপোজাল আসছিল, একটা ছিল ওয়ার্ল্ড ইউনিভার্সিটির টিচার, সে আর তার বোন আমাকে দেখতে আসছিল, আর একটা হচ্ছে গিয়ে একজন ডক্টর, তাকে কোথেকে সেই ডক্টর আবার আরেকজনের সাথে এঙ্গেজ ছিল, রিলেশন ছিল, তাকে কোথেকে ধরে বেঁধে জোর করে ডেকে এনে বাসায় সে একা সিঙ্গেল আসছে আমাকে, যে ভাবছে ডাক্তারের গলায় ঝুলে দিলে যদি আমি মেডিকেলটা কমপ্লিট করি। কিন্তু আমি বুঝাতেই পারলাম না যে আমি এই লাইনটা বা এই ট্র্যাকটাতেই আমি পড়ালেখা করতে চাচ্ছি না, সেটা বোঝানো, কারণ টাকা এখানে মুখ্য বিষয় হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি তখন এমন অবস্থা ছিল, আমি বলছিলাম যে আমার পক্ষে পসিবল না, দরকার আমি কিন্তু করতে পারি, কোনো খারাপ কিছু বলতে আমি দেখবো, হ্যাঁ তুই মরিস কিনা আমি দেখবো, তুই মরলে আমি আছি, মানে আমি মরে যাই, তাও আমার মেডিকেলেই করতে হবে। আর জীবনে তো চেহারার সুরতের যত্ন আত্মি প্রসাধনী ব্যবহার এগুলো কিছু শিখায় নাই ছোট থেকে, বা এগুলো করতে উৎসাহ দিত না, আর কিনে তো দিতই না, কিনা তো প্রসাধনীর পিছনে খরচ করে বাপরে বাপ। শুধু একবার এরকম আমার মুখে এত ব্রণ ছিল, মুখের এত বিশ্রী অবস্থা ছিল, আমি কান্নাকাটি করাতে এরকম বড় একটা, মনে করেন যে 2-3 বছর দিয়ে ওকে শেষ করতে পারে, একটা স্ক্রাবার এনে দিল, কোনটা কিভাবে দিতে হয় ইউজ করতে হয় সেটা সে নিজে পর্যন্ত জানে না, কোনটা আমার স্কিনের সাথে শুট করে না, ওই স্ক্রাবার দিয়ে উল্টা আমার আরো বেশি অবস্থা খারাপ হয়ে গেছিল। তো বিভিন্ন সময় কি করতে পার্লারে পাঠাতো, ফেশিয়াল করে আমি দেখতাম আমার ব্রণগুলো কতগুলো আরো বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরেও সে আমাকে কোনো জেনারেল লাইনে পড়ালেখা করাবে না, মেডিকেল না পড়লে সে আমাকে বিয়ে দিবে, কিন্তু বিয়ে দিতে গিয়ে একদম দেখছে যে আর বিয়ের বাজারে আমাকে কোনো কিছুতেই ঠিকমতো গোছাতে পারছে না। পরে আমার এক প্রভাবশালী জ্যাঠা ছিলেন, তার মাধ্যমে আরেক প্রপোজাল আনলো, এনেই ওই প্রপোজালের লোকজন যারা আসছিল তাদেরকে একদম গন্ডে পিণ্ডে গিলানোর পর তারপরে আমাকে সামনে নিল, ভাবলো কি গান্ডে পিণ্ডে গিলে রাজি হয়ে যাবে, কিন্তু তারাও রাজি হলো না। উল্টা হচ্ছে সম্মানী পাত্রী দেখতে গেলে পাত্রীকে যেটা দেয় 3000 টাকা দিয়েছিল, সেই টাকাটা আমি আবার নেই নাই, আমি তার হাতেই ফেরত দিয়ে আসছিলাম। আর সে বলতেছিল যাক মাছের খরচটা তো উঠে গেছে, কি কোটিপতি জনৈকা ডাইনি রে। তারপরেও সে আমাকে কোনো কিছুতে প্রোভাইড করবে না, করলে আবার তার ইচ্ছা মতো ফার্মেসিতে, তার ইচ্ছা মতো করবে না। আমি বলছি আমি মেডিকেল রিলেটেড কোনো কিছুতেই করবো না, সে চাইছিল ফার্মেসিতে আমাকে কনভার্ট করতে, ট্র্যাক চেঞ্জ করতে, আমি সেটাতে রাজি নেই। পরে কি করতো, এরকম আমাকে বিয়ে দিবে, বিয়ের আলাপ থামতে পারতো না, চেহারার যে অবস্থা ছিল কেউই পছন্দ করতো। দেন আমি তো হচ্ছে ব্রাহ্মণ, কারণ চেহারা সুন্দর করতে হলে এটা একটা কনস্ট্যান্ট, একটা রেগুলার একটা বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হয়, সেটার জন্য জিনিসপত্র লাগে। সে একটা মহিলা হয়ে, একটা মা হয়ে, আমি যে একটা মেয়ে সন্তান, আমার কি দরকার না দরকার। ইনফ্যাক্ট একটা মেয়ে যখন বয়সন্ধি বা পিউবার্টিতে পৌঁছে তার যে বিভিন্ন আপনার ইনার্স বা আন্ডারগার্মেন্টস প্রয়োজন হয়, সেটা নিয়েও তার কোনোদিন কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে এত বড় শিক্ষিত, মহাশিক্ষিত জ্ঞানী চাকরিজীবী, এগুলো দেখার একটা সময় নেই। আমার এক বড় বোন কাজিন, সে আমাকে ফার্স্ট ইনার প্রোভাইড করেছিল। আর বলেছিলাম তো সালোয়ার কামিজ নইব সালোয়ার কামিজের প্রতি আমার এত অ্যাট্রাকশন ছিল, এত বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের সালোয়ার কামিজ, সে আমাকে পড়তেই দিত না। আমার ফার্স্ট সালোয়ার কামিজ ছিল ক্লাস 6-এর আমার স্কুলের ইউনিফর্ম, ফার্স্ট সালোয়ার কামিজ। আর সে নিজে আমাকে সালোয়ার কামিজ অ্যালাউ করছে আমি ক্লাস 9-এ আমার বাবা মারা যাওয়ার পর ফার্স্ট নিজে নিউ মার্কেট থেকে ঘুরে মোটা 3টা কাপড় কিনে নিয়ে আসে, সবসময় এগুলোই করতো, নিজের পছন্দ মতো সব কিনে কথাই দিত। গরম লাগতো পড়লে সেগুলো পরেই কোচিংয়ে যাইতাম, সেই সকাল 6টা থেকে কোচিং থাকতো, দুপুর 1টা পর্যন্ত, আবার বিকালে ইংলিশ কোচিং থাকতো। ভাই হ্যাঁ আরাম তো করতে দেয়নি, কিন্তু যেই ঢেকুরটা দেয় যে আমার জন্য এটা করেছে সেটা করেছে, যারা তার পুকুরের লেজটা ধরে তাল বিলায়, হাততালি দেয়, তার পক্ষে কথা বলে, আমি আপনাদের উপর প্রশ্ন রাখবো যে আমি আমার লাইফে যা যা ফেস করছি, আমি যতটুকু পরিশ্রম করছি, এফোর্ট দিছি, আপনারা কতটুকু দিচ্ছেন, আপনাদের নিজেদের পড়ালেখায় কতটুকু দিচ্ছেন বা ওয়ার্ক লাইফে কতটুকু দিচ্ছেন। আমি যাকে নিজের পছন্দেই বিয়ে করেছি তাকে চিন্তা তো আমার অবশ্যই ভুল হয়েছে। আমি দেখলাম যে সে তার ব্যাড হ্যাবিটসগুলো আমার জন্য ত্যাগ করতে প্রস্তুত না। আজ 10 বছরেও তার যেগুলো আমি অপছন্দ করি তার থেকে আমি এগুলো বাদ দেওয়াইতে পারি নাই, করতে পারি নাই। এবং তার আরেকটা যেটা, সেটা হচ্ছে আমার হাতে কোনো দিন টাকা দিবে না, কোনো দিন না। যখনও আমি স্কুল জবটা যখন আমি করি নাই, তখনও সে আমার হাতে 1 টাকাও দিত না। দিবে বলবে কিন্তু দিত না।
তো এখন হচ্ছে আমি ওর টাকাও আসলে আমি ঘৃণা করি, ও কিছু দিলেও আমার মন থেকে আমি নিতে পারি না, আমার ঘৃণা হয়। জাস্ট যে আনছে কষ্ট করছে মন রাখার জন্য একবার করি, একবার দুইবার করে বাস ফেলে রেখে দিই। কারণ ওর মানুষের প্রতি তো ও নিজের অ্যাক্টিভিটিস দিয়ে ওর প্রতি আমার ঘৃণার সূত্রপাত করছে। নইলে বলে নিজের পছন্দের বিয়ে থেকে এরকম হয়, এরকম তার হয় না। নিজের পছন্দের বিয়ে এটাও কিন্তু একটা পুলিশ কমপ্লেনের পার্ট, মনে রাখবেন আপনারা। হ্যাঁ, আর সে তো নিজের পছন্দের বিয়ে করে নাই, একদম ফ্যামিলির পছন্দের বিয়ে করেছে। ছোট খুকি, আমার মতন এরকম বিপদগামী হয় নাই, বিপথে যায় নাই। হ্যাঁ, পড়ালেখা করেছে, খুব ব্রিলিয়ান্ট পড়ালেখা করেছে, তারপর চাকরি একটা পেয়েছে, সেটাতে 2 নম্বরই করে পেয়েছে। সে ব্যাপারে আমি একদম আমার কোনো আমি একদম মানে স্কেপটিক্যাল না, আমার স্কেপটিক নাই কোনো এটা নিয়ে। 2 নম্বরই করে চাকরি একটা জুটাইছে, তারপর আমার বাপ ভালো মানুষকে বিয়ে করে আমার বাপের গলায় ঝুলে আমার বাপকে পিষে শেষ করছে। আমার বাপের কথার যেমন কোনো দাম ছিল না, বাপের যেমন দাম দিত না, তেমন আমি আমাকে আমার কথা মানুষের সামনে দেখাবে, আমাকে সে এটা জিজ্ঞেস করতেছে, আমার ওপিনিয়ন জানতে চাচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। কোনোদিন আজ পর্যন্ত আমি একটা ওপিনিয়ন দিছি, সে সেটা অ্যাকসেপ্ট করছে বা ওই অনুযায়ী কিছু করছে আজ পর্যন্ত হয়। আবার সে আমার কাছে সেবা দেয়, আমাকে মেডিকেল কমপ্লিট না করার জন্য সবার কাছে পাগল প্রমাণ করে। হ্যাঁ, ওদের গ্রেনে আন্টিদের সাহস হয় না, পিছনে বিচিং করে আমি পাগল এই সেই। কিন্তু আমার সামনে আমি যখন বলি আমি তো পাগল, না তুমি কেন পাগল হবার, হলেও তো বৌদির জন্যই হয়েছো, মেডিকেলে ভর্তি করাই তো তোমার এই অবস্থা করছে। আবার বৌদির সামনে হলে আবার মানে পয়সার ওপিট উল্টে যাবে, কথার ধাঁচ উল্টে যাবে, এভাবেই তো চলছে সমাজটা। তো হাত খরচ দিতে পারতো না অথবা দিতে চাইতো না, যেটাই হোক, সেই জন্য আমি কিন্তু ওইভাবে বুঝেই। এবং একটা সময় দেখলাম আমার যে বিলাসিতা বা এই যে বাজে খরচ বলেন বা মেয়েদের যেটা মাসে পার্লারের খরচ, আমার কাছেও এটা হচ্ছে আননেসেসারি মনে হতে লাগলো। কিন্তু তাই বলে আমি তো ডাইনি যেভাবে আমাকে পেতনির মতো নিজের আবার এরকম না, নিজের টনটনে এখনও গ্রুপ লাগ করবে, পার্লারে যাবে, ফেশিয়াল করবে, দেখবেন অনেক আপডেটেড। কিন্তু তো আমি দেখা গেছে যে আজকে 9 বছর 9.5 বছরের বিবাহিত জীবনে আমি মনে হয় কোনো অকেশন ছাড়া একদম রেগুলার নর্মাল পার্লারে যাওয়া বলতে গেলে প্রায় 8 বছর ধরে বন্ধই করে দিছি। এবং আমি নিজে থেকে ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে আমি নিজে হচ্ছে আমার গ্রুপ লাগ করি, বা চুলও আমি নিজেই কাটি। এখন না, আজকে 4-5 বছর ধরে আমি পার্লারে চুল কাটতেও মনে হয় যাই না, আমি চুলও আমি আমারটা নিজেই কাটি। সেটা কাটলেও আবার অনেকে যাদেরকে ওই ডাইনি আমার বিরুদ্ধে উস্কে লেলিয়ে কুকুরের মতো বানিয়ে রেখেছে, তারা বলবে হচ্ছে মানে দেখা যায় পাগলা গারদ থেকে এসেছে। যাই হোক, এগুলো কারোর কোনো কথাই আসলে আমার চামড়াটাকে আমি কচু পাতার মতো করে নিয়েছি। কচু পাতায় যেমন জল বসে না, মানুষের কথা আমার গায়ে আঁচড় কাটতে পারে না। তা আমি কিন্তু চুল কাটা, গ্রুপ লাগ বা মেয়েদের মুখের স্কিন কেয়ার, এগুলো আমি হচ্ছে ঘরোয়াভাবে নিজেই করি। অলসতার জন্য সেটাও অনেক কম করা হয়, 2 প্রেগনেন্সির পরে কম হয়ে গেছে, বাট আমি হচ্ছে নিজেরটা নিজে করি ঘরে। এবার দেখেন, এটা আমি কিন্তু আমার বিভিন্ন কাজিনদের সাথে, বিশেষ করে আমার একটা কাজিন যে ঢাকায় থাকতো, তার সাথেও শেয়ার করেছি। এবং তার মারফত কিন্তু সেই কথাগুলো শুনে বলতো, এগুলো করে কাজ নাই, সময় নাই, মানে সময় ভালো কিছু তো করে নাই, পড়ালেখা করে নাই, তো পড়ালেখা শেষ করে নাই, দেখে এখন বসে এগুলো করে সময় কাটবে কীভাবে। অথচ আলোর দিশারি নাকি ঘরে বসে গ্রুপ লাগ করে, দেখি আলোর দিশারির কী দক্ষতা, কী গুণী মেয়ে, গ্রুপ লাগটাও নিজে ঘরে করে, ফেশিয়ালটা নিজে ঘরে করে, কি সুন্দর মেয়ে। এই মেয়েটাকে যদি আগে পেতাম, এই মেয়েটাকেই বউ করে আনতাম। একদম পুতুল একটা পাটকাঠির ঝাড়ু সলার মতন চুল, চোষা আমের মতন চিকন একটা মেয়ে, সে নাকি আবার সুন্দরী। এবং একটা মহিলা যে এরকম মেয়েদের সৌন্দর্য দেখে তাকে বিচার করতে পারে, সেটা আমি আগেও প্রমাণ পাইছি। মানে আমাদের ফ্যামিলিতে একটা কাজিন আছে সবচেয়ে সুন্দরী, তাকে সে যেভাবে মাথায় তুলে রাখতো তার এই শুধু সৌন্দর্যের জন্য। আর যাদের একটু চেহারা ভালো না খারাপ, তাদেরকে যে সে কীরকম করতে পারে এবং তার যে খোঁচা মারার দক্ষতা। একটা কথা আমি প্রবাদ বাক্য প্রায়ই দেখি, যে ঘরের বা পরিবারের যেই সন্তানগুলো আসলে মিডলে থাকে, ধরেন শুরুতেও নাই শেষেও নাই, বড়ও না ছোটো না, মাঝখানেরগুলো যে কী পরিমাণ আমার দৃষ্টিকোণ থেকে, সবার দৃষ্টি এক হবে না, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, এই ডাইনিকে দেখে বুঝলাম যে এগুলো অনেক শয়তান হয় আর অনেক খোঁচা মারার দক্ষতা থাকে। এবং সেই খোঁচা মারার দক্ষতা সে নিজের 2 সন্তানগুলো আমাকে বেছে নিয়েছে, কারণ আমি মেডিকেল কমপ্লিট করে। মানে ঘুরে ফিরে ওই যে কুমিরের খাঁচকাটা গল্পটা আছে না, যেই রচনায় লিখতে দিবে কুমিরের লেজে গিয়ে আটকে খাসকাটা। তো আমার সাথে আপনি যত কাহিনী শুনবেন, তার এই যে আমার সাথে যা কিছু করছে, সব কিছুর এক লাস্ট এবং ফাইনাল স্টেজ ওইটাই। কেন আমি মেডিকেল কমপ্লিট করলাম না, কেন তার টাকার উসুল তুলতে পারলাম না। তারপর দেখেন টাকা কামানোর জন্য কত কী করছে, এমনকি রাত 10টা 11টা পর্যন্ত অফিসে থাকতো, অথচ সে নাকি একাকিত্বের জন্য ভাড়া দিয়েছে। হ্যাঁ, আমার যে কাজিনটা তার সাথে থাকতো ঢাকায়, তার বিয়ে হয়ে যাওয়ার পর। কিন্তু ওই কাজিনটা তো মাঝে মধ্যে যখন ঢাকায় থাকতো, এরকম দেখতাম মাঝে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে অনেকদিন থাকতো বা ভৈরব যেত, তখন সে একা কীভাবে থাকতো যখন চাকরি করতো। ওই যে বসরা আছে, হাহাহি করে একদম সারা সন্ধ্যাটা রাতটা পার করে বাসায় আসতো 12টায়, এসে তখন রাত 12টায় পুজো দিত। ওরে কি ভক্তিরে ভক্তি। তারপরেও দেখেন ভগবান এদেরই সহায়। কারণ কি, কপাল গুণে যেই প্রতিষ্ঠানে চাকরি পেয়ে ঢুকতে পারছে, এই প্রতিষ্ঠানে যদি চাকরি না পেতো, সে নিজেকে যেই এখন একদম বড় লোক দাবি করে, জীবনেও তো এটা হতে পারতো না। চাকরি তো করছে প্রায় আজকে 30 বছর কি 35 বছর, কিন্তু এই বড়লোকি হালচালটা কিন্তু মানে রিটায়ারমেন্টের পর এই 4-5 বছর ধরে এই বড়লোকি হালচাল। আর স্বভাবের দিকটা আরও আগে থেকেই খারাপ হয়েছে, মানুষকে মানে টাকার ভিত্তিতে মূল্যায়ন করাটা বা এটা যতদিন আমার বাপ ছিল, আমি দেখতাম যে মানুষ তাদের কাছে সবচেয়ে বড়, মানুষই ফ্যাক্ট, টাকা পয়সা এগুলোর কোনো মানে ছিল না। কারণ তখন যে নিজে ফকিনীর মতো চলতো, নিজের একটা লিমিটেড ইনকাম ছিল, আমার বাবুর একটা লিমিটেড ইনকাম ছিল, আমার বাবা তার সাথে কম ইনকাম করে, বা আমার বাবা চাকরিজীবী, এটা নিয়েও তো মানুষ কত কথা শুনেছে। এমনও বলতে শুনছি আমার বাপের ইনকামে সংসার চলে না দেখেই আমার মা চাকরি করে, ডাইনি। আমার বাবা মানে ঠিকঠাক সংসার চালাতে পারে না দেখেই চাকরি তাকে করতে হয়। তারপরে হিসাব, কী পরিমাণ হিসাবে আমাদেরকে রেখেছে। ঠিক আছে, আরও বহুত কথা আছে, সব তো আর বলা যায় না। আমার বাপ মারা যাওয়ার পরেও সবাইকে সে বুঝিয়েছে সে 100 ওইরকমভাবেই সব কিছু করছে, মেনটেন করছে, বা যেটা বলা যায় আর কি। তো যেটাতে ছিলাম যে পরে সব কিছু ভালো লাগে, আলোর দৃশ্যটি নিজে করে পরে সব কিছু ভালো লাগে, অবমূল্যায়ন সবসময় আমারটাই। এমনকি মেডিকেল যখন পড়তাম বা তার আগে যতদিন তার পোষ্য কুকুরের মতোই ছিলাম, তার কথাই উঠতাম বসতাম, ভয়ে একটা শব্দও করতাম না। তখনকার আমলের কথাও জিজ্ঞেস করে দেখেন, এখন বলবে যে আমার কোনোই গুণ নেই, সবই খারাপ। একটা যেই পেট থেকে যেই জিন নিয়ে বেরোয়েছি, সেগুলো তো চাইলেই আমি আসলে ধুয়ে ফেলতে পারি না। আমার বাপের ভালো জিনটা এমন একটা থলির ভিতরে ঢুকছে, সেটা খারাপ হয়ে সব কিছু আমার ভিতরে বের হয়ে আসছে আর কি। উকুন যেমন 7 মাথায় হেঁটে পার হয়, তেমনভাবে স্ক্যাবিস মাইটও একই রকম। কতটা অশিক্ষিত চারাল মহিলা হলে, যেখানে আমার স্কিন প্রবলেম
বিশেষ করে এই ধরনের প্যারাসাইট সংক্রান্ত স্কিন প্রবলেম ছিলই না, যেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। সে তার মতো একটা ডাইনি পেতনি আমাকে 2 দিনে ফ্ল্যাটে উঠানোর কথা বলে ফুসলে প্ররোচিত করে বিবাড়িয়ায় নিয়ে প্রায় 20 থেকে 25 দিনের মতন বসিয়ে রেখেছিল। এবং আমার আর আমার ছেলের গায়ে সংক্রমণ ইনফেস্টেশন হয়। যখন আমরা চাঁদপুর ফিরে আসি তারও ঠিক ইনকিউবেশন পিরিয়ডটা চলে 4 সপ্তাহ 4 উইকস। দেন আমার ছেলে প্রথম আক্রান্ত। ছেলে বিবাড়িয়া থেকেই পুরোপুরি সিমটম নিয়ে আসছিল, ওর প্রাইভেট পার্টের আশেপাশে দেখা দিচ্ছিল। ঢাকাতেও যখন আমি বিবাড়িয়া থেকে প্রথম ঢাকায় যাই, তারপরে চাঁদপুর আসি, আমার ছেলে অলরেডি তখন আক্রান্ত, আর আমি চাঁদপুর আসার পর পুরোপুরিভাবে আক্রান্ত হই। আজ পর্যন্ত এখনো পর্যন্ত এটা ঠিকঠাক ভালো না, মানুষের কাছে স্বীকার করবে না। একটা ফুল ফ্যামিলি একটা সিঙ্গেল সোর্স থেকে পুরোপুরিভাবে এই ইনফেকশনে আক্রান্ত হয়, এবং এটা রিইনফেস্টেশন সবার মধ্যে চলছেই। এটা পুরোপুরিভাবে কিওর হচ্ছে না। তারপরেও ওই ডাইনি, আমি যদি বলি যে এরকম তার কি জানা ছিল না, বা সে কি এটা জানতো না যে একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত, বা আমরা যদি ফ্ল্যাটে আলাদা উঠে যেতাম, ওইখানে থাকতাম, তাহলে এটা থেকে নিজেদেরকে কিছুটা হলেও আইসোলেট করা যেত, বা আক্রমণটা নাও হতে পারতো। আমি যা বলি সব কিছুই সমস্যা। আর আমি যদি সঠিক কথা বলি তখন হচ্ছে কিভাবে আমাকে দাবাবে মিথ্যা দিয়ে, আমাকে বলছে সবার কি হয়েছে নাকি, আমিও তো ছিলাম, আমার তো হয়নি, মিথ্যুক ডাইনি। এই ডাইনি তো থাইয়ের আশেপাশে এগুলো হয়নি, এগুলো নিয়েই তো পাগল হয়ে গেছিস উড়াল দেওয়ার জন্য। উড়াল দিয়ে গিয়ে আবার ওইখানেও ছড়িয়েছিস পশু কুকুরের হয়েছে, পশু কুকুরকে মিথ্যা বলেছিস। কি রে, পশু কুকুরের বই তো বুঝে ফেলার কথা। যাওয়ার আগে পাগলের মতো হন্যে হয়ে কত ওষুধ দিচ্ছিলি। ওভার ফোন আমার থেকে, আমার প্রথম অ্যাটাক হওয়ার পর আমি আমার ফ্রেন্ডসদের থেকে লরিক্স প্লাস সাজেশন নিয়ে লরিক্স প্লাস ইউজ করেছিলাম, সেটাতে ভালো হই। আমার থেকে এই ওষুধ নিয়ে কত মানুষকে ওষুধের নাম বলেছিস, নিজেও ঘষেছিস, কিন্তু স্বীকার যাস নাই যে আমার থেকে নিয়েছিস নামটা। সবাইকে বুঝাস তুই এত আপডেটেড, তুই এগুলো সব নিজে করিস। হ্যাঁ, সবার মধ্যে এগুলো ছড়িয়েছিস, কিন্তু স্বীকার করিস না যে তোর জন্য আমার আর আমার ছেলের মধ্যে এই জীবাণু চাঁদপুর পর্যন্ত হেঁটে আসছে। এবং প্রেগনেন্সির সময় আমি মরতে বসছিলাম। বলবে কেন স্কিনের টাকা দেখায় না, জানিস না প্রেগনেন্সির সময় যে ইমিউনিটি ডাউন হয়ে থাকে, ইমিউনো সাপ্রেসড অবস্থাতে থাকে, জানিস না, সব ওষুধ দিতে পারে না, আমাকে মুখে খাওয়ার ওষুধটা দিতে পারে না। দ্যাটস ওয়াই আমার পুরো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গা পচে যাওয়ার মতন অবস্থা। এখনও যে আমি পরবর্তী সিজারের পর মোটামুটি 1 মাস পরে দিয়ে যে ডাক্তারকে দেখেছি, প্রথমে ল্যাবেটের এক ডাক্তার ভুল চিকিৎসায় ভুল ট্রিটমেন্ট দিচ্ছে, ভালো হয়নি। পরে যে ডাক্তারের চিকিৎসাতে ভালো হইলাম, তাও কিন্তু রিকারেন্ট ইনফেকশনের মতন অল্প করে হয়। কারণ কি, ওই যে তুই যে আমার পেটে ছুরি ঢুকিয়েছিস, চিকিৎসার টাকা নাই, আমার নিজের চিকিৎসা করানো। তো সেকেন্ড টাইম আমি ভিজিট করতে পারি না স্কিন ডক্টরের কাছে। ভগবান যেন তোর উচিত শাস্তি, উচিত শিক্ষাটা উচিত সময়ে উচিতভাবে দেয়। তুই ডাইনি, তুই ছাড়া বাকি প্রত্যেকে স্বীকার করেছে যে একটা সিঙ্গেল সোর্স থেকে তারা প্রত্যেকে ইনফেক্টেড হয়েছে, এবং এমন কেউ বাদ নাই যারা কিনা কন্ট্যাক্টে গেছেন কিন্তু ইনফেক্টেড না হয়ে ফিরে আসতে পেরেছেন। সবাই তো সুন্দর এটা বলতেছে, স্বীকার করতে পারছে। তাহলে তুই কেন আমার সাথে এরকম গলাবাজি করিস? কি রে চুগলিখোর ফাজিল মহিলা, তোর জন্য তো আমার একটা অভিযান কিনতে হবে, নতুন গালি শেখার জন্য আর দেওয়ার জন্য। এই হলো একটা চালবাজ মিথ্যুক ডাইনির আসল রূপ। কথায় মিথ্যা বলা, কথায় মানুষকে ছোট করা, নিচু করা, এগুলো তো তার বা হাতের খেল রে।